নমস্কার, রিড রাইট অ্যান্ড এডুকেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিয়ে আসছি স্মৃতি বিস্মৃতি সম্পর্কে। বাচ্চার আমরা ম্যাক্সিমাম বাবা মায়েরই একটা কথা থাকে যে আমার বাচ্চা মনে রাখতে পারছে না, আমার বাচ্চাকে কি করে মনে রাখানো যায়, বা আমার বাচ্চা ভুলে যাচ্ছে, আমার বাচ্চার মেমোরি কম। তো এইসব সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে বাচ্চার অনেক বাবা মাকে আমি বলতে শুনেছি যে আমার বাচ্চার মেমোরি কম। তো প্রথম কথা হচ্ছে যে মেমোরি কম বা বেশি এই ব্যাপারটা তো পরে আসছি আমরা। মেমোরি কম আর মেমোরি বেশি কি এই ব্যাপারটা পরে আসছি। তার আগে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে টোটাল ব্যাপারটা, এই কিভাবে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায়, কিভাবে একটা বাচ্চা দীর্ঘদিন কোনো জিনিস শিখে এসছে সেগুলোর উত্তর দিতে পারে, এগুলো অল অ্যাবাউট রিমেম্বারিং প্রসেস, অর্থাৎ মনে রাখার প্রক্রিয়া, মনে করার প্রক্রিয়া। ওকে, তো আমি যদি ধরে নিই যে স্মৃতি হচ্ছে একটা মস্তিষ্কের একটা ক্যাবিনেট, একটা প্রকোষ্ঠ, একটা ঘর ধরা যাক। সেখানে কি হয় না তো বিভিন্ন রকম তথ্য সঞ্চিত থাকে, এবং কি হয় না তো বিভিন্ন রকম শ্রেণীতে সেগুলো বিভক্ত থাকে। আমরা কি করি না তো ভবিষ্যতে সেইগুলোকে ব্যবহার করার জন্য আমরা কিছু প্রসেস মেনটেন করি, যে আমরা সেগুলো যে জিনিসগুলো স্টোর আছে সেই জিনিসগুলোকে আমি বের করার জন্য কিছু প্রসেস অবলম্বন করি, তাই না? তো এই যে স্মরণ প্রক্রিয়া, স্মরণ, এই যে রিমেম্বারিং প্রসেস, এইগুলোর কাজ হচ্ছে কোডিং করা। অর্থাৎ আমরা যদি কোনো প্রশ্ন করি, যদি কোনো জিজ্ঞাস্য থাকে, বা যে কোনো বাচ্চাকে কোনো কিছু জিজ্ঞাসা করি, তো সেগুলো অ্যাজ এ কোড আমাদের মস্তিষ্কে পৌঁছায়, যেমন ঠিক কম্পিউটারে হয়। আমরা যাই ইনপুট দিই না কেন সেগুলো কোড হিসেবে পৌঁছায়, আর সেই কোড হিসেবে যখন পৌঁছায় সেইগুলোকে যদি সঠিকভাবে কোডিং করতে পারে তাহলে তথ্য আমাদের আউটপুট দেবে, আউটপুট তথ্য বেরোবে। আর যদি কোডিং না করতে পারে তাহলে ভুল তথ্য বেরোবে। এখন ঘটনা হচ্ছে এই যে কোডিং করতে পারা বা কোডিং করতে না পারা, এর উপরেই হচ্ছে আমাদের যেগুলো ব্যাপার সেগুলো হচ্ছে বিস্মৃতি। এর উপরে বিস্মৃতি ডিপেন্ডেবল, ঠিক আছে? যে আমরা যে বলি যে বাচ্চা ভুলে যাচ্ছে, এই এতদিন আগে পড়েছিল এগুলো সব ভুলে গেছিস, তো এইগুলো সবই কিন্তু বিস্মৃতি। এগুলো সবই হচ্ছে, অর্থাৎ কোডিং করতে পারছে না। মস্তিষ্ককে যে ইনপুটটা মানে আমরা দিচ্ছি, সেই ইনপুট মস্তিষ্ক কোডিং করতে পারে না, ফলে সঠিক তথ্য বেরোয় না। একটা জিনিস মনে রাখবেন যে ইট ইজ অল অ্যাবাউট কোডিং। উই প্লে উইথ কোডস অ্যাকচুয়ালি। স্মরণ প্রক্রিয়া স্মৃতির একটা অংশ মাত্র। এবার আসি যে মেমোরি কম বা বেশি। মেমোরি কম বা বেশি হতে পারে। কেমনভাবে হতে পারে? যে কোনো বিষয়ে কারো তথ্য গ্যাদারিং ক্ষমতা বেশি, কারো তথ্য সংগ্রহ করার ক্ষমতা কম, কারো তথ্য ধারণ করার সময়, কারো তথ্য গ্রহণ করার সময় সে খুব মনোযোগের সঙ্গে তথ্য গ্রহণ করছে, আবার দেখা যায় কেউ তথ্য গ্রহণ করার সময় সে মনোযোগী নয়। এইগুলোর কারণে মেমোরি কম বেশি হতে পারে। এখন আসে হচ্ছে স্মরণ প্রক্রিয়ার ব্যাপারে, যে এই যে রিমেম্বারিং প্রসেস, এই যেমন বললাম যে মেমোরি করার সময়, মানে মেমোরির কম বেশি হওয়ার জন্য যে যে জিনিসগুলো দায়ী, এই যে বললাম মনোযোগ,
মনোযোগ দিয়ে যদি কেউ তথ্য সংগ্রহ করে তাহলে তার বেশি দিন মনে থাকবে, স্বাভাবিক ইস্যু। কেউ যদি মনোযোগের তথ্য সংগ্রহ করার সময় যদি অন্য কোনো দিকে মাইন্ড ডাইভার্ট থাকে তাহলে কম তথ্য সংগ্রহ হবে, কম মনে থাকবে, তাই না, কম লোড হবে। এখন এই যে স্মরণ প্রক্রিয়া বা গ্যাদারিং প্রসেস, এইগুলো তিনভাবে হয়, ঠিক আছে। এক হচ্ছে সংবেদনমূলক। সংবেদনমূলক হচ্ছে দর্শনের সাহায্যে হতে পারে, শ্রবণের সাহায্যে হতে পারে, ঘ্রাণের সাহায্যে হতে পারে, স্পর্শের সাহায্যে হতে পারে। এইভাবে যে সমস্ত জিনিসগুলো অনুভূত হয় সেগুলো সবই হচ্ছে সংবেদনমূলক। এইগুলো কিছু জিনিস দীর্ঘস্থায়ী হয়, কিছু জিনিস ক্ষণস্থায়ী হয়। নেক্সট আসে হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি। স্বল্পস্থায়ী স্মৃতি কীরকম না, তো আমরা বলে দিতে পারি যে কোনো জিনিস মুখস্থ করা, একটা জিনিস মুখস্থ করলাম, সেটা আর কোনোভাবে আর কোনো দিন সেই জিনিসটাকে পড়লাম না, সেই জিনিসটাকে প্র্যাকটিস করলাম না, তো সেটা কিছুদিনের জন্য মনে থাকবে। এগুলো স্বল্পস্থায়ী স্মৃতি। আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি। দীর্ঘস্থায়ী স্মৃতি তিন রকমভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এক হচ্ছে ভাষাগত, এক হচ্ছে কল্পগত, এক হচ্ছে সঞ্চালনগত। এই জিনিসগুলো তো পড়ে আসছি। তার আগে একটা জিনিস বলে রাখি যে কোনো স্বল্পস্থায়ী স্মৃতিকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করা যায় থ্রো প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর। এখন এই যে দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পড়ে হচ্ছে ভাষাগত, কল্পগত আর সঞ্চালনগত। ভাষাগত কি, যেগুলো আমরা কথা বলার মাধ্যমে বলি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ যে কোনো ভাষায় প্রকাশ করি, যে সমস্ত জিনিসগুলো বলি বা সেগুলো যদি আমরা মেমোরিতে ধরে রাখি তাহলে সেগুলোকে বলবো আমরা হচ্ছে ভাষাগত স্মৃতি। নেক্সট হচ্ছে কল্পগত, অর্থাৎ যে কোনো জিনিস ইমাজিনেশন করা। ধরো কোনো জিনিস আমি বললাম, সেই জিনিসটাকে একটু ছবির সাহায্যে কল্পনা করা, হ্যাঁ, তাহলে অনেক দিন মনে থাকতে পারে। এগুলো দীর্ঘস্থায়ী স্মৃতিতে কাজ করে। আর একটা হচ্ছে সঞ্চালনগত, অর্থাৎ যেগুলো যেমন সাইকেল চালানো, এগুলো হচ্ছে যেহেতু শারীরিক সঞ্চালনের মাধ্যমে মনে থাকে, সে কারণে এগুলো হচ্ছে সঞ্চালনগত। আচ্ছা, এবার আমি যে জিনিসটাতে আসবো সেই জিনিসটা হচ্ছে যে আমাকে অনেক বাবা মা বলেন যে বিস্মৃতি আমার ছেলে মেয়ে ভুলে যাচ্ছে। তো আমার অনেক বাচ্চাকে দেখেছি যে জিনিসগুলো মনে রাখতে পারে না, যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি ভুলে যায়, ফলে বাবা মায়ের কাছে বকাও খায়। হ্যাঁ, এই বিস্মৃতির কারণ কিন্তু অনেক। বিস্মৃতির অনেক কারণ। প্রথমে কিডসদের জন্য আসি, ছোট শিশুদের জন্য আসি। প্রথম হচ্ছে অন্তরায়, অর্থাৎ বাধা। মানে আমি একটু ব্যাখ্যা করি জিনিসটা, তাহলে বুঝতে পারবেন যে অন্তরায় দু রকম হয়। এক হচ্ছে সংবদ্ধতা, এক হচ্ছে স্থানান্তর। অন্তরায় কি অ্যাকচুয়ালি, ধরুন আমি আমার বাচ্চাকে কোনো একটা কবিতা পড়াচ্ছি বা ছড়া শেখাচ্ছি, শেখানোর পরে আমার মনে হলো যে এরকম আর একটা তো ছড়া আছে, এটাও শিখিয়ে দিই। আমি কোনো গ্যাপ না রেখে, কোনো বিরতি না রেখে দুটো জিনিস একসঙ্গে শিখিয়ে দিলাম। বাচ্চা তৎক্ষণাৎ মুখস্থও করে ফেলল। কিন্তু প্রবলেম হচ্ছে সে খুব তাড়াতাড়ি এই দুটো জিনিসকেই ভুলে যাবে বা গুলিয়ে ফেলবে। একটার সঙ্গে একটা মনে করতে গিয়ে আর একটা জিনিস মনে করবে। এটাকে বলা হয় অন্তরায়। এখানেই আসে হচ্ছে সংবদ্ধতা আর স্থানান্তর। সংবদ্ধতা কি, আমাদের কোনো কিছু মনে রাখার জন্য স্নায়ুতন্ত্রের সক্রিয় হওয়াটা খুব জরুরি। তো আমরা যখন শিশুকে বিরতি না দিয়ে, সময় না দিয়ে দুটো জিনিস একসঙ্গে শেখায় বা সমসাধ্য একটা জিনিস শেখানোর পর কোনো সমসাধ্য জিনিস আবার করায়, তাহলে কিন্তু একটা অন্তরায় আসবে, ভুলে যাওয়া স্বাভাবিক।
আর একটা হচ্ছে স্থানান্তর। এই দুটো জিনিস যেগুলো আমরা শেখালাম সেগুলো যেহেতু দুটো প্রকোষ্ঠতে আমরা ধরে নিতে পারি যে মস্তিষ্কের যে ক্যাবিনেট আমরা বললাম সেই ক্যাবিনেটের দুটো প্রকোষ্ঠতে যদি সঞ্চয় হয়ে থাকে তো কি হয় যে যখন আমরা একটা জিনিস জিজ্ঞেস করব, মনে করার চেষ্টা করব, তখন আর একটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে, ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই কারণেও ভুলে যায় বা এই কারণেও ভুল বলে শিশু। নেক্সট আসি অতিবাহিত সময়। এখন ঘটনা হচ্ছে যে অতিবাহিত সময় অর্থাৎ আমি একটা জিনিস আমার শিশুকে শেখালাম, সেগুলো দীর্ঘদিন তাকে আর কোনো সেই জিনিসটা সম্পর্কে বললাম না, সেই জিনিসটা সম্পর্কে কোনো আলোচনা করলাম না, সেই জিনিসটা সম্পর্কে কোনো জিজ্ঞাসাও করলাম না, সেই জিনিসটা পুনরায় আমি তাকে মনে করালাম না, তাহলে কিন্তু সে ভুলে যেতে পারে। একটা দীর্ঘ সময় অতিবাহিত হলে সে ভুলে যাবে। এই দুটো জিনিসই, এই অন্তরায় বা অতিবাহিত সময় কিন্তু দুটোই বড়দের জন্য অ্যাপ্লিকেবল। অন্তরায় বড়দের জন্য অ্যাপ্লিকেবল হয় যেমন যেটা বললাম আর কি, যে একসঙ্গে যদি পরপর দুটো জিনিস শেখা হয় সে তাহলে ভুলে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বড়দের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে। দুটো যদি আলাদা জিনিস পরপর পড়া হয়, ধরুন আমি প্রথমে বাংলা পড়লাম, তারপর আমি বিজ্ঞান পড়লাম, তাহলে কিন্তু আমার বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ বাংলার সঙ্গে আমার বিজ্ঞান কখনোই একভাবে মনে রাখতে পারি না, মানে মনে আসতে পারে না, ঠিক আছে? তো সেই কারণে আমাদের বিভ্রান্তিটা কম হয় বড়দের ক্ষেত্রে। কিন্তু শিশুদের ক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমাম জিনিসটাই একই রকম, সেই কারণে শিশুদের ক্ষেত্রে কিন্তু বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি। অতিবাহিত সময় বড়দের ক্ষেত্রেও ঠিক। যদি কোনো জিনিস মুখস্থ করা হয় বা যদি কোনো জিনিসকে শেখা হয়, তারপরে দীর্ঘদিন যদি সেই জিনিসটাকে না পড়া হয়, না রিপিট করা হয়, তাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। নেক্সট আসি ক্লান্তি, অর্থাৎ ফ্যাটিগ। মোট কথা এটা মানসিক হতে পারে, এটা শারীরিক হতে পারে। কোনো অসুস্থতা থেকে ক্লান্তি হতে পারে, সারাদিন শ্রমের ক্লান্তি হতে পারে, ঠিক আছে? ক্লান্তির কারণে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা আসে। তো সে কারণে যথাসাধ্য রেস্ট নেওয়ারও চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে ল্যাক অফ স্লিপ, যেটা বাচ্চাদের ক্ষেত্রেও, যেটা বড়দের ক্ষেত্রেও। প্রথমে বাচ্চাদের ক্ষেত্রে আসি, যে এখনকার দিনে দেখা যায় যে ম্যাক্সিমাম বাবা মাই চাকুরিজীবী, সেই কারণে ম্যাক্সিমাম বাচ্চাদেরই বাবা মা অফিস থেকে আসে, বাচ্চাদেরকে আদর করে, তাদেরকে নিয়ে খেলা করে, এই করতে করতে রাত্রি 12টা-1টা হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ঘুম খুব তাড়াতাড়ি ভেঙেও যায়, অর্থাৎ সকাল হলে খুব তাড়াতাড়ি বাচ্চাদের ঘুম ভেঙেও যায়। তো সেই কারণে ঘুমের ঘাটতি ঘটে। তো এই ঘুমের ঘাটতির কারণে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। বড়দের ক্ষেত্রেও তাই। 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। একজন অ্যাডাল্টের 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। সেই ঘুম যদি কমপ্লিট না হয় তাহলে ভুলে যাওয়ার প্রবণতা বাড়বে। নেক্সট আসছে হচ্ছে মেডিকেশন। যদি কোনো শিক্ষার্থী বা যদি কোনো বাচ্চা মেডিকেশন অর্থাৎ প্রথম থেকেই ওষুধের প্রতি আগ্রহী হয় বা ওষুধ কোনো অসুস্থতার জন্য দরকার হয়, তাহলে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা আসতে পারে। নেক্সট হচ্ছে আবেগজনিত বাধা। আবেগজনিত বাধা কি? আবেগজনিত বাধা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বেশি হয়, বড়দের ক্ষেত্রেও আছে। আবেগজনিত বাধার মধ্যে প্রথমে আসে হচ্ছে ভয়। কোনো বিষয়ের প্রতি যদি ভয় জন্মে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা মনে রাখতে শিশু চায় না।
কোনো জিনিসকে যদি ঘৃণা করে বা কোনো জিনিস যদি তার পছন্দ না হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা শিশু মনে রাখতে চায় না। বড়দের ক্ষেত্রেও সেম জিনিস ঘটে। যেমন অনেকে বলে যে আমি অঙ্ক পারি না, আমি সূত্র মনে রাখতে পারি না, আমি বিজ্ঞানের সূত্র মনে রাখতে পারি না। এগুলো কিন্তু অল অ্যাবাউট ভয়। ভয় যদি একবার গ্রাস করে তাহলে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। অ্যাকচুয়ালি ভুলে যাওয়া হচ্ছে যে সে মনে রাখতে চায় না জিনিসগুলোকে, মনোযোগ দিতে পারে না। তো সে কারণে ভয়টাকে দূর করতে হবে আগে। নেক্সট আসে হচ্ছে ইচ্ছাকৃত বিস্মরণ। এটা বাচ্চাদের ক্ষেত্রেও হয়। ইচ্ছাকৃত বিস্মরণ দেখবেন যে আমরা বড়রা যে সমস্ত জিনিসগুলো খুব দুঃখজনক বা যে সমস্ত জিনিসগুলো খুব খারাপ লাগে সেই জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি। তো বাচ্চারাও সেই জিনিসগুলো করে। হ্যাঁ, যে কোনো জিনিস যদি তার খারাপ লাগে, কোনো জিনিস যদি তার পছন্দ না হয়, তো সে সেই জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করে। এগুলোকে বলা হয় ইচ্ছাকৃত বিস্মরণ। হ্যাঁ, সেই ইচ্ছাকৃত সেগুলোকে ভুলে যায়। বড়দের ক্ষেত্রেও এই জিনিসটা হয় যে কোনো জিনিস পড়তে ভালো লাগলো না, সেই জিনিসটা সে পড়লো না, সেই জিনিসটা সে একবার পড়ে দীর্ঘদিন আর সেই জিনিসটাকে টাচ করলো না, সে ভুলে যাবে জিনিসগুলোকে। নেক্সট হচ্ছে ইউজ অফ অ্যালকোহল অর ড্রাগস। যদি কেউ নেশাগ্রস্ত হয় তাহলে সে তার ভুলে যাওয়ার প্রবণতা আসবে। এরপর হচ্ছে আঘাতজনিত বিস্মরণ। যদি মস্তিষ্কে কোনো রকম গুরুতর আঘাত থাকে তাহলে একটা ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। এরপর হচ্ছে স্ট্রেস অর্থাৎ চাপ। এখন বাচ্চাদের মধ্যে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে, অধিক প্রেশার। দীর্ঘক্ষণ একটা বাচ্চাকে পড়াশুনো করানো, অবিরাম পদ্ধতিতে, অবিরাম পড়াশুনো, কোনো বিরাম নেই তার মধ্যে। একটা টিউশন কমপ্লিট করেছে আর একটা টিউশনে বসা, স্কুল থেকে কমপ্লিট করে এসে সেই টিউশনেতে বসা। হ্যাঁ, টিউশন না বসলে বাবা মা তাকে নিয়ে বসে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো একসঙ্গে ঘটতে থাকছে তাকে বিরাম না দিয়ে, এর ফলে বাচ্চাদের ওপর স্ট্রেস আসছে। সেই স্ট্রেসের জন্য তারা তাদের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে। দয়া করে স্ট্রেস কমান বাচ্চাদের প্রতি, তাহলে দেখবেন যে অনেক জিনিস তারা আনন্দের সঙ্গে গ্রহণ করবে। নেক্সট আছে ডিপ্রেশন। আমাদের বাচ্চাদেরকে প্রথম থেকে এটা কিডসদের মধ্যে কম হয়, ডিপ্রেশনটা কিডসদের মধ্যে হয় না। এগুলো একটা এজের পরে ঠিক ক্লাস 8-9 থেকে শুরু হয়ে যায় ব্যাপারটা। কীরকম না, তো এখন বিভিন্ন বাচ্চাদেরকে প্রথম থেকে এইভাবে তৈরি করা হয় যে তোমাদেরকে ফার্স্ট হতে হবে, তোমাদেরকে ক্লাসের মধ্যে ফার্স্ট হতে হবে, তোমাদেরকে অমুক রেজাল্ট করতে হবে, তোমাদেরকে এই করতে হবে, তোমাদেরকে ওই করতে হবে, তোমাদেরকে ডাক্তার হতে হবে, তোমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে। এইগুলোর ফলে শিক্ষার্থীদের বা বাচ্চাদের উপরে মানসিক প্রভাব পড়ে, যার ফলে তারা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আর এই যে ডিপ্রেশনের মধ্যে চলে যায়, এর ফলে তারা পড়াশোনায় মনোযোগী হতে পারে না, সবসময় এই কথাগুলো চিন্তা করতে থাকে। যদি কোনোভাবে রেজাল্ট খারাপ হয় তাহলে কি হবে, বাড়িতে অমুক শাসন, বাড়িতে তমুক শাসন, মারামারি, এই সমস্ত জিনিসগুলোর জন্য তারা ডিপ্রেসড হয়, ফলে ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে যায়। নেক্সট আসি হচ্ছে বাচনিক অনুষঙ্গ। অর্থাৎ এটা বাচ্চাদের ক্ষেত্রেও সম্ভব যে কোনো জিনিসকে কোনো বিষয়কে যদি ভাষার মাধ্যমে সঠিকভাবে প্রকাশ না করা হয়, ভাষার মাধ্যমে সঠিকভাবে যদি বোঝানো না হয়, তাহলে সে সেই জিনিসগুলোকে ভুলে যাবে। এটা স্বাভাবিক বিষয়। ঠিক যেমন আমরা দেখবেন যে খুব যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুব একটা মনে থাকে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা সেগুলোকে সঠিকভাবে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারিনি। যেদিন থেকে ভাষার মাধ্যমে প্রকাশ করতে শিখেছি সেদিন থেকে কিন্তু আমাদের জিনিসগুলো মনে আছে, ম্যাক্সিমাম জিনিসটাই মনে থাকে। এই গেল হচ্ছে বিভিন্ন বিস্মৃতির কারণ, ভুলে যাওয়া। হ্যাঁ, তাহলে ভুলে যাওয়া কিন্তু ন্যাচারাল নয়, একমাত্র ইচ্ছাকৃত বিস্মরণ ছাড়া। যে জিনিস আমি মনে রাখতে চাই না বা যে জিনিস আমি ভুলে যেতে চাই, যে জিনিস আমি পছন্দ করি না, সেই জিনিস ছাড়া কিন্তু সবগুলোর পিছনে কোনো না কোনো কারণ বর্তমান। আর একটা কথা যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট এখন,
সেটা হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা। এখনকার বাচ্চারা মোবাইল ফোনে গেম খেলতে অভ্যস্ত, দয়া করে দেবেন না, সরিয়ে রাখুন। দরকার হলে আপনারাও মোবাইল বাচ্চাদের সামনে ব্যবহার করবেন না, কম করুন। ফোন ছাড়া অন্য কোনো জিনিসে বাচ্চাদের সামনে ব্যবহার করবেন না। কারণ হচ্ছে যে যখনই বাচ্চাদের সামনে, শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক রে নয়, শুধু ইলেকট্রোম্যাগনেটিক রের জন্য নয়, হ্যাঁ, যে জিনিসে যে জিনিস তাকে আকর্ষণ করবে, যে জিনিস মানুষকে আকর্ষিত করে, সেই জিনিসটা কিন্তু তারা সবসময় চাইবে। মনোযোগ কিন্তু তাদের এই দিকেই পড়ে থাকবে। তো সেই কারণে মোবাইল ফোনও ভুলে যাওয়ার কারণ এই মুহূর্তে। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে আমি কিছু মনে রাখার কৌশল বলবো, বাচ্চাদের ক্ষেত্রেও বলবো, বড়দের ক্ষেত্রেও বলবো। তো আমি কিছু মনে রাখার কৌশল নিয়ে হাজির হয়েছি। মনে রাখার বিভিন্ন কৌশল বিভিন্ন জায়গাতে পাওয়া যাবে। হ্যাঁ, আপনারা বিভিন্ন ইউটিউব, নেট, ইন্টারনেট, অনেক জায়গাতে বিভিন্ন মনে রাখার কৌশল পাবেন। হয়তো আমারও তার মধ্যে থেকে কিছু সেম। আমি প্রথমেই যেটাতে আসবো, প্রথমে বড়দের ক্ষেত্রে বলে দিই যে কিভাবে মনে রাখবে বড়রা। মনে রাখা কিন্তু অ্যাকচুয়ালি আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। এক হচ্ছে মেমোরাইজ ফার্স্ট ফর স্টাডি, যে পড়াশোনার ক্ষেত্রে কিভাবে তাড়াতাড়ি জিনিসগুলোকে মনে করা যায়। আর দুই হচ্ছে যে দীর্ঘস্থায়ী মেমোরি, অর্থাৎ বেশি দিন মনে রাখার জন্য কিভাবে স্মরণ প্রক্রিয়াকে ব্যবহার করা যেতে পারে। তো আমি প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে যে হাউ টু মেমোরাইজ ফার্স্ট স্টাডি। হ্যাঁ, তো কিভাবে পড়াশুনোকে খুব তাড়াতাড়ি ক্যাপচার করা যায় বা মনে রাখা যায়। তার প্রথম আসছে হচ্ছে মনোযোগ। আপনি ক্লাসে হতে পারে, আপনার টিউশনে হতে পারে, হ্যাঁ, যেখানেই হোক না কেন আপনি মনোযোগের সঙ্গে শুনুন। টিচাররা যা বলবে সেগুলো মনোযোগের সঙ্গে শুনুন, দেখবেন 50% মনে রাখা অলরেডি কমপ্লিট। স্টাডি টেকনিক চুজ, অর্থাৎ যেভাবে আপনার সহজ লাগে, যেভাবে বাচ্চার যেভাবে সহজভাবে বোঝা যায় বা সহজভাবে মনে রাখা যায়, সেই টেকনিকটাকেই চুজ করুন। সেটা আপনার জন্য আলাদা হতে পারে, এক একজনের জন্য এক এক রকম হতে পারে। ঠিক আছে, কোনোটা স্টোরি টেলিং হতে পারে, কোনোটা সামারাইজ হতে পারে, কোনোটা এরকম হতে পারে। তো যেটা মানে আপনার বাচ্চার পক্ষে সহজ, সেই জিনিসটাই চুজ করুন। নেক্সট হচ্ছে প্র্যাকটিস। একটা কথা আছে যে মোর ইউ স্টাডি দ্য ইজিয়ার অ্যান্ড ফাস্টার ইউ উইল রিমেম্বার। ঠিক আছে, যে যত তুমি পড়বে, যত প্র্যাকটিস করবে, তত তোমার জিনিসগুলোকে মনে থাকবে। তো প্র্যাকটিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ এলিমেন্ট। প্র্যাকটিস, কোনো জিনিসকে যদি মানে প্র্যাকটিস করা, আমি বলছি না যে প্রতিদিন একটা জিনিসকে প্র্যাকটিস করতে, একটা নির্দিষ্ট সময় অনুযায়ী যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু জিনিসটা মনে থেকে যাবে। আর একটা হচ্ছে কিপ আপ, অর্থাৎ বজায় রাখা। আমি যে জিনিসটা পড়বো, যে জিনিসটা হয়তো পরের দিন ক্লাসে পড়াবে, বা যে জিনিসটা আমি নেক্সট চ্যাপ্টার হয়তো কোনো দিন ক্লাসে আলোচনা করা হবে, তো সেই জিনিসটাকে আমি আগে থেকে রেডি করে রাখবো একটু। আগে থেকে একবার রিডিং পড়ে রাখবো। ঠিক আছে, অর্থাৎ রিডিং ইউর টেক্সট বুক বিফোর ইউর ক্লাস। হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসগুলো বুঝতে সহজ হবে, জিনিসগুলোকে ক্যাপচার করার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে পাওয়ার পয়েন্ট অর পয়েন্ট আউট টপিক। হ্যাঁ, যে কোনো জিনিসকে ডিটেল পড়ার আগে একটু পয়েন্ট আউট করে নেওয়া। ঠিক আছে, একবার রিডিং পড়া হলো, পড়ার পরে আমি যখন ডিটেল কোনো জিনিসকে বুঝতে যাব, তখন তার আগে আমি একটু পয়েন্ট আউট করবো যে এই পয়েন্টগুলোকে আমি একটু বেশি ফলো করব, এই পয়েন্টগুলো আমার একটু বেশি দরকার, এই পয়েন্টগুলোকে আমি বুঝতে পেরেছি বা এই পয়েন্টগুলোকে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, একটা হচ্ছে টেকিং নোটস। ক্লাস বা টিউশন, যেখানে যখন স্যাররা ক্লাস নেবে সেগুলোকে নোট করুন। হ্যাঁ, যখন যে জিনিসটা আপনার মনে হবে যে না এই জিনিসটা একটু অন্যরকম শুনলাম, জিনিসটাকে নোট করে নিন।
ঠিক আছে, বা আপনার বাচ্চাকে শেখান এগুলো যে নোট করতে, তাহলে কিন্তু মনে থাকার প্রবণতা বাড়বে। আচ্ছা, এবার আসি হচ্ছে হাউ টু মেমোরাইজ লং টাইম। কীভাবে লং টাইম মনে রাখবে দীর্ঘক্ষণ। প্রথম হচ্ছে অর্থপূর্ণ শিখন। আপনার বাচ্চার জন্য কিন্তু শিখন অর্থপূর্ণ হওয়া খুব জরুরি। আর অর্থপূর্ণ হওয়ার মানে কি? অর্থপূর্ণ হওয়ার মানে কি? মানে জিনিসটাকে মুখস্থ না করে বোঝানো, সেটা যে কোনো মাধ্যমে হোক, জিনিসটাকে বুঝিয়ে দেওয়া। বা আরেকটা জিনিস হতে পারে অর্থপূর্ণ শিক্ষণ এভাবেও হতে পারে, যদি সে যে জিনিসগুলো শিখে এসছে বা সে যে জিনিসগুলো জানে, সেই জিনিসগুলোর সঙ্গে যদি কানেক্ট করে দেওয়া যায় নতুন ধারণাকে, তাহলে কিন্তু শিক্ষা আরও অর্থপূর্ণ হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যে জিনিসটা আপনি পড়াবেন বা যে জিনিসটা শিক্ষার্থীকে বোঝাবেন বা জানাবেন, সেই জিনিসটাকে কিন্তু শিক্ষার্থীর কাছে তুলে ধরতে হবে যে এটা শেখানোর উদ্দেশ্য কী। এটা খুব জরুরি। নেক্সট আসছি সাধারণ থেকে বিশেষ। প্রথমেই স্পেসিফিক কোনো জিনিস পড়ানো যাবে না, অর্থাৎ কোনো সাধারণ জিনিস থেকে স্পেসিফিকে যেতে হবে। ক্লিয়ার? অর্থাৎ কোনো বড় একটা বিষয়বস্তু, হ্যাঁ, সেটাকে যাওয়ার আগে কোনো একটা বিশেষ বিষয়বস্তু, সেটা যাওয়ার আগে একটা বড় সাধারণ বিষয়, হ্যাঁ, সেই জিনিসটা থেকে যেতে হবে। সেই কারণে দেখবেন যে আমাদের ক্লাসে কী হয়, আমাদের কারিকুলাম এভাবে সাজানো হয়, আমাদের পাঠ্যক্রমে এভাবে সাজানো হয় যে প্রথমে কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি আলাদাভাবে কিছু থাকে না। প্রথমে থাকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, তাই না? প্রথমে থাকে কিন্তু জীবন বিজ্ঞান। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে টিচ সামওয়ান এলস। প্রত্যেক শিক্ষার্থীদেরকে এটা বলছি যে যদি তোমরা কাউকে পড়াতে পারো, না আমি স্টুডেন্ট টিউশন পড়াতে বলছি না, আমি বলছি যে যদি তোমরা কাউকে পড়াতে পারো, অর্থাৎ বাবা হোক, মা হোক, বন্ধু বান্ধব হোক, অথবা যদি কেউ না থাকে তাহলে দেওয়ালকে হোক, হ্যাঁ, তোমরা যদি বোঝাতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে আসবে। নেক্সট হচ্ছে আবার হচ্ছে প্র্যাকটিস। এক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিস এফেক্টেবল। দীর্ঘস্থায়ী শিখনের জন্য প্র্যাকটিস দরকার। নেক্সট হচ্ছে লার্ন বাই ডুইং, অর্থাৎ লিখে শেখা। লিখে শেখার চেষ্টা করুন। যে জিনিসগুলোকে আপনি পড়বেন বা মনে রাখবেন বা আপনার বাচ্চা মনে রাখবে, হ্যাঁ, সেই জিনিসগুলোকে লেখান, লিখতে বলুন। এরপর হচ্ছে সমগ্র বনাম অংশ, অর্থাৎ যে ধরুন একটা খুব বড় বিষয়, সেই জিনিসটাকে যদি পার্টভাবে পড়ানো হয় তাহলে কিন্তু অনেক বেশি এফেক্টেবল, অনেক বেশি মনে থাকবে। আর নেক্সট হচ্ছে নির্দিষ্ট বিরতি। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও, এটা বড়দের ক্ষেত্রেও। নির্দিষ্ট বিরতি কি না, তো অবিরাম পদ্ধতিতে পড়াশুনো করানো যাবে না। অবিরাম পদ্ধতিতে পড়াশুনো করাতে গেলে ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি হবে বা বিভ্রান্তি তৈরি হবে বা একটার সঙ্গে একটা গুলিয়ে যাবে। সেই কারণে একটা নির্দিষ্ট বিরাম প্রয়োজন। ঠিক আছে, এবার কিডসদের জন্য আসি। কিডস প্রথমে কিডসদের জন্য কিডসদের কোনো কিছু মনে করাতে গেলে বা মনে রাখতে গেলে আপনাদের প্রথম কাজ হচ্ছে জিনিসগুলোকে পিকচারাইজেশন করা, অর্থাৎ থিঙ্ক ইন পিকচার্স, ছবির মাধ্যমে বোঝানো। অর ইমেজ নেম, এটাও হতে পারে যে কোনো একটা নাম মনে রাখতে হবে। ধরুন ক্রোকোডাইল মনে রাখতে গেলে আমি তার যে বানানটা আছে ক্রোকোডাইল, হ্যাঁ, এই জিনিসটাকে যদি কোনো পিকচারাইজেশনের মাধ্যমে আমি বোঝাতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক বেশি এফেক্টেবল হবে। এখানেও কিন্তু সমগ্র বনাম অংশ কাজ করতে পারে। যেমন ক্রোকোডাইল, আমি যদি ভেঙে সমগ্র জিনিসটাকে যদি ভেঙে বলি তাহলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি মনে থাকবে। নেক্সট হচ্ছে কোশ্চেন্স। প্রশ্ন করতে দিন বাচ্চাকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করুন, তাহলে কিন্তু তাদের মনে রাখার ক্ষমতা অনেক বেশি বাড়বে। নেক্সট হচ্ছে ভিজুয়াল এডস, যেটা বললাম যে
শুধু পিকচারাইজেশন কল্পনা করতে গেলে হবে না, সেই জিনিসগুলোকে দেখাতেও হবে, অর্থাৎ ভিজুয়ালাইজেশন। যদি কোনো জিনিস আমি শেখাতে যাই, সেই জিনিসগুলোকে যদি আমি দেখিয়ে শেখাতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি মনে রাখার সম্ভব। নেক্সট হচ্ছে ক্রিয়েটস রাইমস অর সংস। দেখবেন যে নার্সারি স্কুলে বাচ্চাদেরকে কেন পাঠানো হয়? নার্সারি স্কুলে বাচ্চাদেরকে পাঠানো হয় কারণ হচ্ছে যে নার্সারি স্কুলে রাইমস বা সঙের মাধ্যমে জিনিসগুলোকে শেখানো হয়, যেগুলো তাদের খুব বেশি মনে থাকে। হ্যাঁ, কারণ ছন্দ মানুষকে আকর্ষণ করে, ছন্দ বাচ্চাদেরকে আকর্ষণ করে। সেই কারণে ছন্দের মাধ্যমে কোনো জিনিস যদি বলা হয়, তাহলে সেই জিনিসটাকে বেশি মনে রাখা সম্ভব। সে কারণে দেখবেন যে অনেক বেশি প্রচুর সিনেমা, ধরুন আপনি প্রচুর সিনেমা দেখেছেন, তার মধ্যে হীরক রাজার দেশে আপনার অনেক ডায়লগ মুখস্থ। কেন মুখস্থ? কারণ সেগুলো ছন্দের মাধ্যমে বলা আছে। নেক্সট আসে হচ্ছে স্টোরি টেলিং। বাচ্চাদেরকে গল্প বলুন, গল্পের মাধ্যমে পড়ান। যে কোনো পড়াশুনো, যে কোনো পড়ার বিষয়বস্তুকে গল্পের মাধ্যমে বোঝান, দেখুন তাদের অনেক বেশি মনে থাকবে। রিকলিং অর্থাৎ পুনরুদ্রেক করুন, কোনো জিনিসকে জিজ্ঞেস করুন, বারবার জিজ্ঞেস করুন। হ্যাঁ, তাহলে কিন্তু মনে রাখার প্রবণতাটা বেড়ে যাবে, সম্ভাবনাটা বেড়ে যাবে। একটা যে রেগুলারিটি হচ্ছে নিয়মানুবর্তিতা। একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পড়তে বসান। আপনার বাচ্চাকে শৃঙ্খলা বজায় রাখুন। একদিন আপনার কাজ থাকলো, আপনি একদিন বসালেন হচ্ছে সন্ধ্যে 7টার সময়, আবার একদিন বসালেন হচ্ছে রাত্রি 11টার সময়। সে গোটা সন্ধ্যাটুকু খেলে বেড়ালো, 11টার সময় পড়তে বসলো, দিয়ে রাত্রি 1টা করে দিল, তাতে ঘুমেরও অভাব ঘটে আর বাচ্চার শৃঙ্খলাও নষ্ট হয়। তো সেই কারণে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পড়তে বসান, নির্দিষ্ট সময় অনুযায়ী পড়তে বসান। ঠিক করে নিন যে কখন থেকে কখন পড়াবেন। সেই টাইমে আপনার না কোনো কাজ রাখা যাবে, হ্যাঁ, না বাচ্চাকে কোনোভাবে কোথাও এনগেজ করা যাবে। ওকে, নেক্সট হচ্ছে অভিজ্ঞতার সঙ্গে সংযোজন। এটা হচ্ছে যে এই যে বললাম যে একটা শিক্ষণকে অর্থপূর্ণ করতে হবে। শিক্ষণকে অর্থপূর্ণ করতে গেলে কি করতে হয় না, তো সে যে জিনিসগুলো জানে বা যে জিনিসগুলো শিখে এসছে, সেই জিনিসগুলোর সঙ্গে কানেক্ট করান। ঠিক আছে, তাহলে কিন্তু বাচ্চার কাছে শিক্ষা অর্থপূর্ণ হবে আর অনেক বেশি শিখতে পারবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমার আজকের বিষয়বস্তু, যে বাচ্চারা ভুলে কেন যায়, বাচ্চারা মনে রাখতে পারে না কেন, মনে রাখার কি কি প্রসেস আছে। তাহলে এই সবগুলোই আপনারা ভালো করে ব্যবহার করুন, অ্যাপ্লাই করুন বাচ্চাদের উপরে, দেখবেন অনেক বেশি এফেক্টেবল হচ্ছে। আর একটা কথা, যদি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর অবশ্যই জানান যে বাচ্চাদের উপর কেমনভাবে এফেক্ট করছে। ধন্যবাদ, নমস্কার।